আপনারা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড দেখছেন। ফিরলাম বিরতির পর আর আমরা চোখ রাখছি এই মুহূর্তে নির্বাচনের সব খবরে। আমরা অবশ্যই খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগর পাশাপাশি ঊনকোটি জেলার সব দিকে নজর যখন রাখছিলাম তখন আমরা দেখলাম যে ভোট হচ্ছে অবশ্যই নির্বিচারে, কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু উত্তপ্ত খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। উত্তপ্ত হয়ে উঠেছে সোনামুড়ার কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের। সেখানে নির্দল প্রার্থীর এজেন্ট আক্রান্ত হয়েছে বলে খবর এবং বিজেপির প্রার্থীও আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর রয়েছে। এবং আমরা আপনাদের জানিয়ে দিই, কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের নির্দল প্রার্থীর এজেন্ট আক্রান্ত হয়েছে এবং উত্তপ্ত হয়ে উঠেছে সোনামুড়া ব্লকের কাঠালিয়া ব্লকের। সেখানে নির্বাচন প্রক্রিয়া যে শান্তশিষ্টভাবে হচ্ছে না, যেটা গোটা ত্রিপুরা রাজ্যের চিত্র আমরা দেখছিলাম, সেখানে যে হচ্ছে না তা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। চলুন আমরা শুনে নিই সেখানে জেলা কংগ্রেস সভাপতি কি বলছেন, আমরা এক নজর শুনে নেব। সেখানে এখন পর্যন্ত কাঠালিয়া ব্লকে মোটামুটি এখন পর্যন্ত ভালোই চলছে। মাত্র ধনপুর তহসিল অফিসে এখানে প্রিসাইডিং অফিসার টেন্ডার ফর্ম ফিল আপ না করে এক ব্যক্তি একাধিকবার 4-5 বার সেখানে ভোট দিয়েছে। আমরা সেক্টর অফিসারের কাছে আমরা অভিযোগ জানিয়েছি এবং উনি বলছেন, প্রিসাইডিং অফিসার বলছেন যে এখনও টেন্ডার ফর্ম আসেনি। আমরা বলেছি যে টেন্ডার ফর্ম যতক্ষণ পর্যন্ত না আসে আপনি ভোটটা বন্ধ রাখুন। এবং তার পাশাপাশি অন্যান্য ব্লকে, বিশেষ করে মোহনপুর ব্লক, সেখানে জেলা পরিষদের যে 11 নম্বর সিটে সকালবেলা থেকেই তেলকাটলা, বানিয়াছড়া, পূর্ব চণ্ডীগড়, মোহনভোগ এবং কামরাঙ্গাতলি এখানে ব্যাপক ভিত্তিতে সেখানে ফলস ভোট চলছে। এরপর নলছর ব্লকে সেখানে জেলা পরিষদের একটি আসনে সেখানে নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের 8 নম্বর আসন। সেই আসনেও একটু চলুন, আপনারা শুনছিলেন অভিযোগ জেলা কংগ্রেস সভাপতির। ভোট প্রহসনে পরিণত হয়েছে বলে উনি অভিযোগ করছেন এবং সেখানে ফলস ভোট হচ্ছে বলে অভিযোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত, কিন্তু সেখানে মানুষ রক্তাক্ত। ভবানীপুর পঞ্চায়েতে কাঠালিয়া ব্লকের নির্দল প্রার্থীর এজেন্ট আক্রান্ত হয়েছে বলে খবর এবং পাশাপাশি বিজেপি প্রার্থী ও আক্রান্ত হয়েছে বলে কিন্তু খবর রয়েছে। সোনামুড়ার কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে এই মুহূর্তে ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্র। সেখানে যদিও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে এই মুহূর্তে ঝামেলা অনেকটাই কমে যাওয়ার গেছে, কিন্তু তারপরও কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি এই মুহূর্তে যে কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে সেখানে ভোটকে কেন্দ্র করে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। এবং যতটুকু জানা যায় আমাদের সূত্রের খবর, অনেকক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল এবং তারপর প্রশাসনের হস্তক্ষেপে, নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে তারপর সেখানে ভোট কমে যায়। আমাদের প্রতিনিধি অমিত রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে জুড়েছে। অমিত শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। অমিত, একটু বিস্তারিত যদি আমাদের জানাবে ঠিক কি হয়েছে ভবানীপুর পঞ্চায়েতে। হ্যাঁ দাদা, দেখো সকাল থেকে কিন্তু কাঠালিয়া ব্লকের অন্তর্গত 21টি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছিল যথারীতি 7টা থেকেই। তো তারপর থেকেই কেবলমাত্র সেখানে ভবানীপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই কিন্তু সেখানে বিক্ষিপ্ত কিছু ঘটনার ছুটে আছে, খবর আছে। সেখানে জানা যায় যে নির্দল যে প্রার্থী রয়েছে সেখানে 11টি ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু নির্দল প্রার্থী সেখানে প্রার্থী দিয়েছে নির্দলের থেকে এবং সেখানে শাসক দলও প্রার্থী দিয়েছে। তো সেখানে অভিযোগ উঠে আছে, প্রথমে অভিযোগটা আছে যে নির্দল প্রার্থীর যে পুলিং এজেন্ট ছিল তাকে নাকি আহত করা হয়েছে, অভিযোগটা ছিল শাসক দলের বিরুদ্ধে। কিন্তু তার পরক্ষণেই আবার জানা যায় যে সেখানে যে শাসক দলের যে পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে, সেখানে পঞ্চায়েতে নির্বাচন চলছে, যে যারা মনোনীত হয়েছেন, তো তাদের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ ছিল এবং পরক্ষণেই তাদের
এর উপরও সেখানে প্রহার করা হয়, তাদেরকেও মারা হয়, এরকম একটা অভিযোগ আমাদের কাছে আবার আসে। সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যথারীতি সেখানে যে যাত্রাপুর থানার অন্তর্গত রয়েছে সেখানে যে ওসি রয়েছেন, ওসি সেখানে যান এবং ঘটনা প্রত্যক্ষ করেন এবং সাময়িক কিছু সময় কিন্তু সেখানে ভোট পর্ব বন্ধ ছিল। তারপরেই সেখানে পুনরায় আবার ভোট শুরু করার চেষ্টা চালাচ্ছে বলে খবর আছে। যদিও এখন এই মুহূর্তে কিন্তু কাঠালিয়া সম্পূর্ণ এলাকাতে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো তার জন্য সেখানে সকাল থেকে কিন্তু যে লাইনগুলি দেখা গেছে এখন হয়তোবা কিছু বিঘ্ন ঘটবে। সেখানে লাইনগুলিতে কিছু মানুষ বাড়ি থেকে বেরোবেন না যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে কিন্তু বাকি যে পঞ্চায়েতগুলি রয়েছে সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভাবেই ভোট পর্ব চলছে। ওকে অমিত, যেহেতু সীমান্ত লাগোয়া সোনামুড়া এবং সেখানে বাকি পঞ্চায়েত তুমি বলছো শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট হয়েছে, কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতকে বাদ দিলে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন রয়েছে এবং যেখানে অশান্তি হয়েছে ভবানীপুর পঞ্চায়েতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? নিরাপত্তা রক্ষীদের সামনে কি করে এই ধরনের সংঘাত হলো? সেখানে দাদা প্রথমত যেটা গতকালে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারলাম, সেখানে কিন্তু টিএসআর এবং ত্রিপুরা পুলিশ টিএসআর সঙ্গে কিন্তু সেখানে আবার সিআরপিএফ রাখা হয়েছিল। তো সেই ক্ষেত্রে সে কোন কোন এলাকাতে যেখানে বিশেষ করে আগে থেকেই পুলিশ সূত্রে খবর ছিল যে স্পর্শকাতর এলাকা রয়েছে সে ভবানীপুর এলাকা, সেখানে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরও মোতায়েন করার সেখানে কথা বলেছিলেন যে পুলিশ অফিসার যিনি ওসি রয়েছেন যাত্রাপুর থানার। তো সেই ক্ষেত্রে পুলিশের সামনে কি করে হলো বিষয়টা সেটা পুলিশকেও দোষারোপ করা হচ্ছে যে নিরাপত্তার সেখানে কোনো একটা ঘাটতি রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখার আপিল করছে সেখানে স্থানীয়রা। অসংখ্য ধন্যবাদ অমিত সঙ্গে থাকার জন্য। আমার দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি অমিত আপডেট আপনাদের দিলেন সোনামুড়া থেকে, এবং আপনাদের জানিয়ে রাখি গোটা রাজ্যে সকাল থেকে আজ শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, কিন্তু তাতে ব্যাঘাত ঘটল কাঠালিয়া ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে, যেখানে কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের শিকার নির্দল প্রার্থীর এজেন্ট এবং সেখানে আক্রান্ত হয়েছেন এবং বিজেপি প্রার্থীও কিন্তু আক্রান্ত হয়েছে বলে খবর। সেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উত্তেজনা ছড়িয়েছে সেখানে এবং নিরাপত্তা রক্ষী ছিল, ত্রিপুরা পুলিশের কর্মীরাও ছিল সেখানে। তারপরও কি করে সেটা উত্তেজনা ছড়ালো তা অবশ্যই পরে জানা যাবে। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন ভবানীপুর পঞ্চায়েত ছাড়া বাকি সিপাহীজলা এবং সোনামুড়ার যে বিভিন্ন ব্লকে যেখানে ভোট গ্রহণ পর্ব চলছে, আপাতত সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। নমস্কার মৃন্ময়বাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। মোটামুটি সকাল থেকে শান্তিপূর্ণভাবে চারিদিকে ভোট হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে খবর ভবানীপুর পঞ্চায়েতে কাঠালিয়া ব্লকের সেই উত্তেজনা ছড়িয়েছে আপনি দেখলেন। তো সামগ্রিকভাবে এই যে 71% গ্রাম পঞ্চায়েতে সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা, 55% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা, এবং পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের 71%, পাশাপাশি জেলা পরিষদের 17%, বাকিগুলোতে ভোট হচ্ছে। এই ভোটে এই মুহূর্তে এতটা সন্ত্রাস কেন? মানে এটা তো ধরুন মানে ত্রিপুরার পঞ্চায়েত ইলেকশন 2018 পরে 2018 এরকম জুলাই আগস্ট বা সেপ্টেম্বর মাসেই একটা নির্বাচন হয়েছিল, বাই ইলেকশন। আপনি সেই সময় দেখবেন যে এই ইলেকশনে প্রচন্ড পরিমাণ ত্রাস সন্ত্রাস হয়েছিল বাই ইলেকশনেই, কারণ স্বেচ্ছায় নাকি তারা দলত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন, তখন এটা শুরু হয়েছিল। যদি এটা 2018 আর ডিউ ছিল 2019 নির্বাচনও আপনি দেখবেন 96% ভোট না, মানে আসন 96% আসন টোটাল, মানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। সেই সময় একটা আওয়াজ উঠেছিল, মানে রুলিং পার্টির তরফ থেকে দলীয় নেতারা, তারা বলেছিলেন যে অপোজিশন ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, কেউ দাঁড়ানোর জন্য পাচ্ছে না। এবারও একজন মিনিস্টার এটা লাস্ট উনি বলেছেন অপোজিশন তো ক্যান্ডিডেট পাচ্ছে না, কিন্তু ঘটনা হচ্ছে অপোজিশন এবারের যে ইলেকশন, সেই ইলেকশন ডিক্লেয়ার করা
ইলেকশন ডিক্লেয়ার করার আগে থেকেই মানে ডিক্লেয়ারের মানে ইলেকশন নির্বাচনের ঘোষণার আগে থেকেই অপোজিশন কংগ্রেস এবং সিপিএম মিলে হ্যাঁ আপনার ইলেকশন কমিশনের কাছে দফায় দফায় তারা এই নিরাপত্তার জন্য যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তার জন্য তারা কিন্তু তাদের তরফ থেকে প্রশাসনিক যেভাবে যে দেখা সাক্ষাৎ করা সেটা তারা করেছিলেন। কিন্তু ইলেকশন কমিশন আমরা সবসময় দেখি ইলেকশন কমিশন অপোজিশনের কথাটা কম শুনে, রুলিং পার্টির কথাটাই বেশি শুনে সাধারণভাবে। আর এই ক্ষেত্রে এটা হলো। আর ইলেকশনের ডিক্লেয়ার করার পর থেকে নমিনেশন শুরু হওয়ার সময় থেকে আপনি দেখুন কি ধরনের সন্ত্রাস। এই প্রথম মানে ধরুন আমার কাছে যেটা মনে হলো, আমিও তো দেখেছি, এই প্রথম ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে ক্যান্ডিডেট খুন হলো, ক্যান্ডিডেট খুন হয়ে গেল বিভিন্ন জায়গায়। আপনার দেখুন ক্যান্ডিডেটটা এটা একদম 29% গাঁও পঞ্চায়েতে নির্বাচন, 100%-এর জায়গা 29%, 45% পঞ্চায়েত সমিতি, 83% হচ্ছে আপনার জেলা। এখন এখানে একটা বিশেষ দিকটা আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। আজ আমরা যখন গোটা রাজ্যের দিকে নজর রাখছি, উত্তর জেলা, ঊনকোটি জেলা, খোয়াই এবং ধলাই জেলায়, সেখানে বিরোধীদের কিন্তু কোনো অভিযোগ এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রকে করে নেই এবং ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তবে এই মুহূর্তে যে ভবানীপুর পঞ্চায়েতে যে অশান্তির খবর বা উত্তেজনার খবর ছড়িয়েছে, সেটা কিন্তু বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে নয় বা বিরোধীদের তরফ থেকে নয়, নির্দল প্রার্থী আক্রান্ত হয়েছে। এটাকে কিভাবে দেখছেন, নির্দল প্রার্থী এবং বিজেপি প্রার্থী যেটা আক্রান্ত? বলছিলাম যে ধরুন এই সন্ত্রাসটা মানে সন্ত্রাসটা ত্রিপুরা রাজ্যে এবার এটা পার্লামেন্ট হোক, অ্যাসেম্বলি হোক এবং পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন হোক, এটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়ে গেছে। অপোজিশন এখানে দাঁড়াতে পারবে না। আপনি দেখুন হেড অফ দ্য মানে এই গভর্নমেন্টের যিনি হেড, আমরা যাকে মুখ্যমন্ত্রী বলি, উনি পর্যন্ত বলেছেন প্রতিটা পঞ্চায়েতে আমাদের জয়লাভ করা দরকার, এটা বলেছেন। তো ঠিকই আছে, প্রতিটা পঞ্চায়েতে জয়লাভ করার জন্য কর্মী বাহিনী নামবে, কিন্তু অপোজিশনকে মাঠ থেকে সরিয়ে তো না। অপোজিশনকে তো মাঠে রেখে আপনি প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে আপনি নির্বাচনে জয়লাভ করেন। উনি এটাও বলেছেন যে এটা তো সবসময় বিভিন্ন রাজনৈতিক দলও বলে থাকে, বামফ্রন্টও বলতো যে বিরোধীদের একটাও ভোট নয়। তার মানে কি এটা কি মানে অন্য কিছু ইঙ্গিত করছে? কেন আপনি যদি এটা মনে রাখেন, এটা মানে খেয়াল করে থাকুন আপনি যে সিপিএম এর যিনি মানে এখন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি বাকিরা কি বলেছে সেটা আমার দেখে লাভ নেই। আমার যেটা মানে মেমোরিতে আছে, উনি সবসময় বলতেন ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে, কারণ দেখা যেত যে প্রতিটা ইলেকশনে বামফ্রন্টের ভোটের পার্সেন্টেজটা বাড়ছে, প্রতিটা ইলেকশনে, কমছে না। তখন কিন্তু উনি এই বিবৃতিটা দিতেন যে আমাদের আরো বেশি করে মানে মানুষের সমর্থনটা আদায় করতে হবে। অপোজিশনের মধ্যে যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, ওনার ভাষায় যেটা সিপিএম এর ভাষা ছিল, যারা অপোজিশনে আছে তারা ভুল পথের রাজনীতি করে, সুতরাং তাদেরকে আমাদের দিকে আনতে হবে, যতটুকু আমরা এনেছি আরো বেশি করে আমাদের আনতে হবে। এটা ছিল ওনার ভাষ্য। এটা প্রত্যেকটা ইলেকশনের পরে এটা ওনার ছিল যে এটা আরো বেশি করে মানুষ যারা বিপথে পরিচালিত হচ্ছে, বিপথের দিকে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে আমাদের দিকে টেনে আনতে হবে। এটা ছিল ওনার ভাষ্য। তো এটা হতে পারে যে যতটুকু যেই পার্সেন্টেজ ভোট বামফ্রন্ট পেয়েছে মানে সিপিএম পেয়েছে তার থেকে প্রতিটা পার্সেন্টেজ বাড়ানোর, এটা হতে পারে। আমি বললাম যে উনি যেন পঞ্চায়েতে প্রতিটা পঞ্চায়েতে আমাদের জয়লাভ করতে হবে, এটা তো নিশ্চিত, কারণ কোনো পঞ্চায়েতে আমি হারবো, কোনো পঞ্চায়েতে জয়লাভ করবো, ব্যাপারটা এরকম না। আমি বলছি এই খেলাটা তো আপনাকে অপোজিশনকে সাথে নিয়েই খেলতে হবে। যখন আপনি এই খেলাটা অপোজিশনকে সাথে নিয়ে খেলবেন না, তখন আপনার জয়লাভটার প্রশ্নে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকে, বিশাল প্রশ্নচিহ্ন থাকে। এই প্রশ্নচিহ্নটাকে আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি এটা বলতে পারবেন না ত্রিপুরাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, এটা বলতে পারবেন কখনো, কোনো সময় না, এখনো পর্যন্ত। কারণ 29% গাঁও পঞ্চায়েত, আপনি 71% গাঁও পঞ্চায়েত আপনি বিনা প্রতিদ্বন্দ্বী। সেটাই এখন সেটা আজকে যেটা সেটা 71 আর 29 দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো বরাবর যখন থেকে ব্যালট পেপারে ভোট হচ্ছে তখন থেকে কি আপনি কি এটা দেখাতে পারবেন যে বামফ্রন্টের আমলে, বামফ্রন্টের বা মানিক সরকারের বামফ্রন্টের দুটো টার্ম, একটা প্রথম 10 বছর, দ্বিতীয়টা 25 বছর, তো এই টার্মে 35 বছরের টার্মে কখনো 71% গাঁও পঞ্চায়েতে, না আমি সেটা বলছি না 70% নয়, কিন্তু এই পার্সেন্টেজটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ধারাটা ত্রিপুরা রাজ্যে প্রথমবার থেকে। না এটা তো ছিল, আমি এটা বলিনি যে ছিল না। আপনি দেখুন যখন একটু
পেছনের দিকে যদি দেয়, আপনারা যেহেতু সাংবাদিক, বামফ্রন্ট সরকার যখন প্রথম আসে 71, 77, 78, তার প্রথম যে নির্বাচনটা হয় পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতে কিন্তু আপনার সমস্ত মেম্বাররাই জয়লাভ করে। এটা সত্য ছিল তখন, যে তখন সিপিএম এর কাছে প্রচুর পরিমাণ লোক ছিল না দাঁড়ানোর জন্য, কংগ্রেস থেকে আসা লোকই এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা দাঁড়িয়েছে, তারা তখন তো পার্টি ব্যানারে ছিল না, নির্দল হিসেবে দাঁড়িয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা প্রধান নির্বাচন করত এই সময় 78, 79-এ। এখন ওই সময়ে কিন্তু এই আওয়াজটা উঠেনি যে কংগ্রেসের প্রার্থীদের আটকে দেওয়া হয়েছিল, আর 71% বা 80% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ যদি করে থাকে ওই সময়ে, তাহলে তো কংগ্রেস অবভিয়াসলি ওই সময় কংগ্রেসের পক্ষে ক্যান্ডিডেট দেওয়া সম্ভব ছিল না, কারণ পুরো কংগ্রেসটাই চলে গিয়েছিল যা অবস্থা, মানে পার্লামেন্ট ইলেকশনের পরে, জরুরি অবস্থার পরে যা হয়। কিন্তু তারপরে ধাপে ধাপে আপনি যদি দেখেন, একটা মিনিমাম পার্সেন্টেজ, একটা ক্ষুদ্র অংশই শুধু কোনো কোনো এলাকার মধ্যে কোথাও কোথাও হয়তো অপোজিশনের ক্যান্ডিডেট 1 জন 2 জন 3 জন, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা পঞ্চায়েত, কিছু জায়গায় এরকম ঘটনা, কিন্তু এটা ব্যাপক মাত্রায় এটা হয়নি। এই যে ব্যাপক মাত্রায়, আপনি এটা তো ভাবার ব্যাপার। কখনো, আমি তো বললাম এটা চ্যালেঞ্জ, 35 বছরের বামফ্রন্ট জমানায় আপনি 71% আসন, 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা আপনি শো করতে পারবেন না, না সেগুলো হয় পারবেন না। তার মানে এটা না, যদি আপনি এই কাজটা বামফ্রন্ট করে থাকে, একটা পার্সেন্টেজও যদি বামফ্রন্ট আটকে থাকে, সেটা ভুলই, এটা হওয়া উচিত না। তার জন্য মানুষ বামফ্রন্টকে উৎখাত করেছে, নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিয়েছে। ফিরে এসে আপনারা যারা এলেন, তাদের কি এই কাজটা করা উচিত? তাদের তো এই কাজটা করা উচিত না, এবং আরো ব্যাপক মাত্রায়। এখন শাসক দল বলছে যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। শাসক দল না, শাসক দল এখন বলেনি, আমি বললাম তো, শাসক দল বলেনি, এজ এ পার্টি হিসেবে এখনো এই ধরনের স্টেটমেন্ট তারা দেয়নি। একজন মিনিস্টার শুধু এই স্টেটমেন্টটা দিয়েছেন, তাও লাস্টের দিকে। আমাদের সঙ্গে বিভিন্ন, আমরা নির্বাচনের আগে যে বিভিন্ন শাসক দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের সঙ্গে আমরা যে কথা বলেছি, সে আমাদের অনুষ্ঠানে, আমাদের টক শোতে বিভিন্ন নেতৃত্বরা বলেছেন যে শাসক দলের কর্মী সমর্থক নেই, তারা জনবিচ্ছিন্ন, তাদের জনসংযোগ নেই, তাদের কর্মী সমর্থক নেই, তার জন্য তারা প্রার্থী দিতে পারেনি, তার জন্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। অবশ্যই আমরা আসবো। তাহলে যদি এটা যদি প্রশ্ন হয়, তাহলে শাসক দলের মানে অপোজিশনের ক্যান্ডিডেট নেই, প্রার্থী নেই, তারা খুঁজে পাচ্ছেন না, তারা ঝন্নঝড়, সব ঠিক আছে, তাহলে ক্যান্ডিডেটকে হত্যা করলো কারা? একজন তো ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটটা তো ছিল, জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল। এখন এটা নিয়ে ওনাদের অনেক রকম বক্তব্য আছে, যেহেতু বিচারাধীন, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আমি বললাম, এই যে খুনটা হলো, এই খুনের পরিবেশটা তৈরি করার জন্য কি প্রশাসন দায়ী না? প্রশাসনের দায়িত্ব না। আমি ইলেকশনে দাঁড়িয়েছি, ইলেকশনে আমি ক্যান্ডিডেট, বা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম হয়, তাহলে তো দেখতে হবে যে প্রশাসনের ব্যাপার, কারণ প্রশাসন তো এটাই। এই পঞ্চায়েত ইলেকশনের নিরিখেই কিন্তু একজন এমএলএ তার জীবনহানির আশঙ্কা পর্যন্ত করেছেন এই পঞ্চায়েত ইলেকশনে। আগে তো করেননি, পরেও করেননি, এই পঞ্চায়েত ইলেকশনের মাঝখানেই কিন্তু এটা করেছেন। তার মানে রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেটা দেখবেন যে ডিজি যেটা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখবে কেন্দ্রীয় বাহিনী, আর পঞ্চায়েত ইলেকশনটা দেখবে টিএসআর এবং স্টেট পুলিশ, এটা বলেছে। তা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোনখানে আছে? আপনার একজন প্রতিনিধি ক্যান্ডিডেট নমিনেশন জমা দিল, ক্যান্ডিডেটটাকে আপনি হত্যা করে দেন, জেলা পরিষদের আপনি হত্যা হলো, এটা রাজ্যের না, এটা তো রাজ্যেরই, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তো। এবং পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করেই ঘটনাটা। আপনি বলতে পারেন এটা অপোজিশনের মধ্যেকার কন্ট্রাডিকশন, হ্যাঁ না তেনা, বহুত কিছু আপনি বলতে পারেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু বাস্তব হচ্ছে খুন হয়েছে, ইলেকশনের সময় খুন হয়েছে। সেখানে প্রশাসন দায় এড়াতে পারবে না, দায় এড়ানোর প্রশ্ন না, এটা প্রশাসনের ব্যর্থতা। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি প্রার্থী ছিলেন না, কেন প্রার্থী উনি কিন্তু নমিনেশন দেননি। তো একটা হচ্ছে উনি নমিনেশন, হয়তো ওনাকে প্রার্থী পদ ঘোষণা করেছিলেন দল, কিন্তু নমিনেশন উনি দেননি। 2 হচ্ছে যে এখন শাসক দল একরকম বলছে, বিরোধীরা একরকম বলছে, তদন্ত সাপেক্ষে এটাও তো ঘটনা আছে। আপনি যদি এটা নিজেদের মধ্যে অন্তর্কোন্দল, গোষ্ঠী কোন্দল, নাকি শাসক দলের দুর্বৃত্ত বা অন্যান্য কোনো কারণে হতে পারে, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। না সেটা না, আমি বলছি যে ধরুন অপোজিশন যদি এই এলিগেশনটা তো অপোজিশন দিচ্ছে যে আমাদেরকে ক্যান্ডিডেটে আপনি, এটা তো ঘটনা তেপানিয়া ব্লক,
তেপানিয়া ব্লকে যে আক্রমণটা হলো সেটা কি মানে নিজেদের কুন্দলে হয়েছে? হয়েছে তো, একটা ঘটনা দুটো ঘটনা এরকম ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ঘটেছে তো। ঘটেছে। আপনার এটা তো ঘটনা, অপোজিশন যখন আপনার ইলেকশন কমিশনের কাছে বলেছে, প্রেস মিট করে বলেছে যে কতটা ব্লকে তারা আটকে আছে, দিতে পারছে না নমিনেশন, এটা তো বাস্তব। তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দেওয়া দরকার ছিল তো ইলেকশন কমিশনের, রুলিং পার্টিরও প্রশাসনেরও এটা করা উচিত ছিল। যা আমি বলছি যে জিরো টলারেন্সটা কেন হলো না, অপোজিশন কেন আপনার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুলটা তুলছে? এখন একদম অপোজিশন বরাবরই রাজ্যে অভিযোগের আঙ্গুল তুলছে, কারণ সেটা আগেও তুলে এসছে, এখনও তুলছে। আগেও তার জন্যই রাজ্যের আমরা বহু শহীদ বেদি আগেও দেখেছি, আর হয়তো তার জন্য এই অভিযোগ, এই ধারা আজও চলে আসছে। চলুন আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমরা পঞ্চায়েত নির্বাচনের নানান দিকে চোখ রাখবো। আরও বিভিন্ন জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা খবর তুলে ধরছেন তা আপনাদের সামনে তুলে ধরবো, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।